সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই পাল্টাপাল্টি বক্তব্য আসছে সমান তালে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিপরীতে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, মানুষ ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট চায় না, চায় নিরাপত্তা। এদিকে জামায়াতের আমির সতর্ক করে বলেছেন, কেউ ফ্যাসিবাদী হলে 5 আগস্টের পরিণতি ভোগ করতে হবে। এর মাঝেই টিআইবি জানিয়েছে, অনেক প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের প্রমাণ আছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ভোটের মাঠে প্রচার যুদ্ধ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ করতে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামায়াত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12ই ফেব্রুয়ারি জবাব। নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলেও যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ। এবং ভারতের টি-20 বিশ্বকাপ বর্জন বাংলাদেশের। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা, শ্রীলঙ্কায় খেলতে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। দর্শক, শুনানি শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ভোটের মাঠে প্রচার যুদ্ধ। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গতকাল রাত 12টা থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন যারা প্রার্থী হয়েছেন তারা এখন প্রচারণা চালাচ্ছেন, প্রচারণা যুদ্ধ চলছে। আমরা এখন পর্যন্ত প্রায় 22 ঘন্টা হলো, এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই সব জায়গায় নির্বাচনী প্রচারণা চলেছে। এর মাঝে আজকে জামায়াত প্রচারণা শুরু করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও প্রচারণা শুরু করেছে, বিএনপি শুরু করেছে। বিএনপি আজকে এখনো পর্যন্ত জনসভা চলছে বিভিন্ন জায়গায়। এবং যেটি বিষয় হচ্ছে যে এনসিপির অভিযোগ বা জামাতের অভিযোগ, প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। আপনার কাছে কি মনে হয় যে প্রশাসনের আচরণটা কেমন, মানে প্রশাসন কেমন আচরণ করছে? গটের পয়েন্ট। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, প্রশাসন তো একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, এটা খুবই সত্য কথা। এবং সেই দলটা হলো তারা নিজেরা, তাদের দিকে ঝুঁকে পড়েছে। যদি তাদের দিকে ঝুঁকে না পড়তো তাহলে ইলেকশন এত দেরিতে হইতো না, ইলেকশনটা আরো আগে হওয়া দরকার ছিল। এবং এই যে ইলেকশন আপনার ধরেন 12 তারিখে হওয়ার মধ্য দিয়ে যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের হইল, এইটা ধরেন এইটা প্রত্যেকটা সময় ধরেন আমরা যে বর্তমান সময়টা যে যাপন করছি এটা তো একটা ইতিহাসের অংশ। এই গভর্নমেন্টের পারফরমেন্স নিয়েও তো ধরেন কথাবার্তা হবে। হাসিনাটা নিয়ে যেটা হয়, বা এর আগের আমল নিয়ে হয়, এরশাদ আমল নিয়ে হয়, বেগম খালেদা জিয়ার আমল নিয়ে হয়, এই আমল নিয়ে হবে না? 111 নিয়ে গবেষণা হয় না, বই পুস্তক লেখা হয় না? তো এই আমল নিয়েও তো হবে। তো সেই আমল, যখন এই আমল নিয়ে লেখা হবে তখন এনসিপি, জামাত এবং তাদের আরও যে আপনার ধরেন যে সরকারের ভেতরের যে সরকারের অংশ, তারা বাংলাদেশটাকে গণতন্ত্র বিরোধী একটা আপনার শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যর্থ চেষ্টা করছিল, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কলঙ্কিত অক্ষরে লেখা থাকবে। হ্যাঁ, এসব জিনিস স্বর্ণাক্ষরে লেখা থাকে না। তো বলে সেই দিক থেকে, এবং পোস্টাল ব্যালট বিতর্ক, তারপরে হলো যে ধরেন আপনার প্রশাসনে গুপ্তভাবে যেভাবে তারা দখল করছে 5 তারিখের পর থেকে, এই প্রশাসনে এমন কোনো গুরুত্বপূর্ণ পদ তারা দখল করা বাদ রাখে নাই, যেখানে 15 বছর বিএনপি তো ভিড়তেই পারেনি, বিএনপি তো এটা বুঝতেই উঠতে পারেনি। হ্যাঁ, যে আপনি ধরেন এটা আমি বলছিলাম যে ধরেন আপনার প্রবলেমটা কোথায় হয়। আমরা তো মুনাফিকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলি। মুনাফিকের কিন্তু এটাও একটা লক্ষণ যে এই যে হযরত আছেন, উনি আমার ভুল হলে ধরাই দিবেন, যে আমানতের খেয়ানত করে। যখন কথা বলে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। 5 তারিখের পরে হাসিনা চলে যাওয়ার পরে রাষ্ট্রটা জনগণের আমানত ছিল। আপনি কোন অধিকার বলে নিজের লোক দিয়ে এগুলো বললেন? প্রশাসন কে? আপনি কথা বলেন নাই কেন? আপনার অন্যান্য কলিগদের সাথে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে
হুম। সমস্ত প্রতিভাবান লোক ইউরোপ আমেরিকার থেকে কেন আপনি নিয়ে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বললেন? এরা কই থেকে আসছে? এদের লেজিটিমেসি কে দিয়েছে? এই সমস্ত ভৌতিক নিয়োগ কই থেকে আসছে? সমস্ত প্রতিভা নিউ ইয়র্ক লন্ডনে থাকে, এই জ্ঞান দিছে কে আপনাকে? এগুলো জবাব দিতে হবে আগামী দিনে। তো এখন পলিটিক্যাল রেটরিক্স মারতেছেন, মারেন, অসুবিধা নেই, মানুষ এনজয় করতেছে, শীতের মৌসুম, যদিও শীত কই আসতেছে। তো সব মিলায় যেটা দাঁড়াচ্ছে, এই সমস্ত কথার দুই পয়সার কোনো মূল্য নেই। প্রশাসন বলা হচ্ছিল তারেক রহমান আসে না কেন, হ্যাঁ উনি তো আসতে পারলে আসতেছে না, এই সে উনি আসবে না, নানা সমস্যা, এবং এটা কিনে নানা রকম ষড়যন্ত্র তারা তৈরি করার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত। আমরা বললাম যে আপনি তফসিল দেন, তফসিল দেওয়ার 3 দিনের মধ্যে আসবেন, 3 দিন না হোক 12 ঘন্টার মধ্যে উনি ঘোষণা দিছে উনি আসতেছে। কারণ একটা সরকার চলা অবস্থায় আর একটা গুরুত্বপূর্ণ কামিং সরকার, যে কামিং প্রধানমন্ত্রী, সে যদি দেশে এসে যায় দুটো প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়ে যাবে। যাতে বিএনপির দিকে প্রশাসন ঝুঁকে পড়া এই অবস্থা মনে না হয়, এই অভিযোগ যাতে না হয়, এই জন্য তফসিল ঘোষণার আগ পর্যন্ত লোকটা আসলো না। সমস্ত অপবাদ, সমস্ত গীবত, সমস্ত রকম অপপ্রচার মাথা ব্যথা নিল। তারপরেও আপনারা যে ধরনের কথা বলেন, দেখেন 5 তারিখের পরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা আপনারা যে বলছেন, সেটা যে আপনারা মিন করেন না তার প্রমাণ হইল আপনারা বিরোধী দল, ধরেন আপনাদের বিরোধী দল, ধরেন আপনার বিরোধী পক্ষ বিএনপি, সেই বিরোধী পক্ষকে এঙ্গেজ করার এতদিনের যে কালচার, আওয়ামী কালচার ছিল বা আওয়ামী আমলের যে কালচার, আর আপনার পিরিয়ড মানে গণঅভ্যুত্থান পরের যে কালচার, তার মধ্যে একটা পার্থক্য তো আপনাকে সূচনা করতে পারতে হবে। আপনি তো কোনো পার্থক্য সূচনা করতে পারছেন না। পার্থক্য সূচনা একটা বৈশিষ্ট্য কি হবে? আপনি অভিযোগের রাজনীতি থেকে বের হবেন। ধরেন বিএনপি খুব খারাপ, তা আপনি ভালো হয়ে যান, তাহলে তো হয়ে গেল। তো না, বিএনপি খারাপ এই কারণে আপনার কেন ভালো হইতে হবে? আপনি নিজ গুণে ভালো হইতে পারেন না? আল্লাহকে আপনার সেই যোগ্যতা দেয়নি। হ্যাঁ, তো এই যে ফ্যাসিবাদী কৌশল, যে অন্যকে আপনার সবসময় ভিলিফাই করা, ভিলেন বানানো, যে ও খারাপ, ও খারাপ, ওর এইটা খারাপ, ওইটা ওর খারাপ, এটা তো জানি আমরা। বিএনপির 14 সমস্যা আছে, এটা তো জানি। কিন্তু বাংলাদেশে একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান হিসাবে এটা বাংলাদেশের গণতন্ত্র যেরকম ভঙ্গুর, হ্যাঁ বিএনপির অবস্থা এরকম ভঙ্গুর। কিন্তু এটাকে তো আপনার এটা 15-16 বছর একটা ব্যাটেলের মধ্যে ছিল, এটা রাজনীতি গঠন করার সুযোগই পায়নি, এরা দৌড়ের মধ্যে ছিল। আর আপনি তো সবসময় একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং এন্টি ন্যাশনাল পলিটিক্স করছেন, আপনার হিসাব আলাদা। আপনি সরকারও থাকতে চান, বিরোধী দলও থাকতে চান। ফলে 5 তারিখের পরে, এখানে শর্ট করে ফেললি, 5 তারিখের পরে আপনার এই সমস্ত রেটরিক্স বাদ দিয়ে বিরোধী পক্ষের সাথে রাজনৈতিক মানে বাহাস বা রাজনৈতিক তর্কের একটা আর্ট আপনাকে অর্জন করতে পারতে হবে। আপনি ও খারাপ, ওর এটা ভালো না, ওর এটা দেখতে চান, এরকম না। আপনি যে রাজনীতিটা করতে চান সেটা জনগণের কাছে নিয়ে যান। ওরটা ভালো না খারাপ এটা জনগণ বিচার করবে। আপনার 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 প্রতিপক্ষ নিয়ে আপনি সময় যদি ব্যয় করেন, সব সময় যদি বিজি থাকেন হাসিনার মতো, তাহলে আপনি নিজের রাজনীতিটা কবে করবেন, কখন করবেন? আপনি নিজের রাজনীতি না কইরা আপনি একটা এন্টি নেশন পলিটিক্যাল ফোর্সের ঘাড়ের উপরে উঠে গেছেন। নিজের রাজনীতি যদি আপনি বুঝতেন, তাহলে আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে এখন নিজেকে এইভাবে বিতর্কিত করতেন। তারিক ভাই, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। প্রচারণা তো শুরু হলো, আসলে নির্বাচনের সময় এ ধরনের অভিযোগ থাকে, অভিযোগ পাল্টা অভিযোগ হয়, কিন্তু বাস্তবতাটা আসলে কি? প্রশাসন কেমন আচরণ করছে? যেটি এনসিপির নেতা নাহিদ ইসলাম, জামাতের নেতারা বলছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, নির্বাচন কমিশনও একটি পক্ষের হয়ে আচরণ করছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক হিসেবে যিনি উপস্থিত আছেন তাকেও মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, এটা ভালো লাগছে। দীর্ঘদিন পর আবার নির্বাচনী একটা আমেজ পাওয়া যাচ্ছে, এটা ভালো। এবং অভিযোগ পাল্টা অভিযোগ এটা থাকবেই, এবং এর মধ্য থেকেই ভোটাররা তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করবেন যে কাকে তারা ভোট দেবেন। আমি আমার ভাইয়ের সাথে প্রায় অনেক বিষয়ের সাথে একমত হলেও 2-1টা জায়গায় একটু দ্বিমত করব। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরত আসা নিয়ে এই জায়গায় আমার মনে হয় যে তিনি নিজেই বিষয়টিকে রহস্যাবৃত করেছেন। তিনি বলেছিলেন যে এটা আমার হাতে না, একক সিদ্ধান্তের না, এবং সেই সিদ্ধান্তটা তিনি কখন নিতে পারলেন এবং যাদের উপর এটা আটকে ছিল, যাদের কাছে, তারা কারা, এই বিষয়টা পরিষ্কার হয়নি। যারা একটু সচেতন তারা এই বিষয়টার প্রশ্নের উত্তরটা খুঁজছে। আমি এটাকে কোনো বিশেষ ইঙ্গিত করছি না, কিন্তু এই বিষয়টা কিন্তু মানে এই উত্তরটা বাকি রয়ে গেছে। যাই হোক,
বাকি যেগুলি বলেছেন প্রত্যেকটা বিষয়ের সাথে একমত। এই সরকার যে একদিকে ঝুঁকে গেছে, এই বিষয়টা শুধু আমার কথা না বা ওনার কথা না, দেশের বিদগ্ধজনরা কিন্তু এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করা শুরু করেছেন, শঙ্কা প্রকাশ শুরু করেছেন যে ভালো ক্যাম্পেইন হবে, নির্বাচনে অনেক প্রচারণা হবে, জনগণও হয়তো ভোটটা শেষ পর্যন্ত দিতে পারবে অনেক দিন পর, কিন্তু ফলাফলটা কি পূর্ব নির্ধারিত হবে? এই শঙ্কাটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। আমি এই শঙ্কাটা ভুল প্রমাণিত হোক এটা চাই, কেননা না হয় যারা এই কাজটি করবেন তাদের পরিণতি কিন্তু 5ই আগস্টের পরিণতির চেয়ে আরো ভয়ঙ্কর হতে পারে। এটা করে কেউ পার পাবেন না। এই ফলাফলটা আপনি পূর্ব নির্ধারিত হতে পারে বা এরকম একটা শঙ্কা আপনি প্রকাশ করছেন বা অনেকেই বলছেন, না, অন্যের সংখ্যাটা আমি শুধু উদ্ধৃত করছি। উদ্ধৃত করলেন। জি। তো এই পূর্ব নির্ধারিত বলতে কাদের পক্ষে? একটু আমরা যদি গভীরভাবে তাকাই তাহলে এটা বুঝতে পারবো। দেখুন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের প্রধান উপদেষ্টা তিনটি দলের প্রতিনিধি নিয়ে গেলেন। এটা উনি কিসের ভিত্তিতে নিলেন? এখানে তো আরো রাজনৈতিক দল ছিল, তাদেরকে না নিয়ে তিনটি দলকে কেন নিলেন? এটার জবাব কি ওনাকে দিতে হবে না? উনি কি এমন যে 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দলকে নিয়ে গেলাম, তাহলে এই দল মাপার মাপকাঠিটা তাকে কে দিয়েছে? কোন মাপকাঠিতে তিনি মাপলেন? শুধু কি তখনই না, এই সম্প্রতি এই যে জুলাই জাদুঘরে ইয়াতে সেখানে 3টি দলকে তিনি আমন্ত্রণ জানালেন, বাকি দলদেরকে আমন্ত্রণ জানালেন না কেন? প্রশ্ন আসে। আমি একটু ইঙ্গিত করতে চাই, আমরা একটা সমঝোতা করেছিলাম। সেই সমঝোতার শুরুর দিকে সমঝোতার মানে একটি দলের আচরণ খুব ওয়েলকামিং ছিল, দারুণ ছিল। হঠাৎ করে এই আচরণটা পরিবর্তনের রহস্যটা আমরা বুঝে উঠতে পারছিলাম না। পরবর্তীতে দেখা গেলাম যে একটি দল যখন সেই সমঝোতার সাথে যুক্ত হলো, আচরণের মধ্যে একটা পরিবর্তন আসলো কেন? তাহলে এই দল তো আগে বলেছিল যে তারা কোনো ইসলামী দলের সাথে জোট করবে না, ইতিহাসের দায় আছে এমন কারোর সাথে। হ্যাঁ, করবে না, এটাও বলেছে। তো পরবর্তীতে এটা করলেন, এটা কি কারো ইঙ্গিতে বা কারো পরামর্শে করলেন কিনা এই বিষয়ে আমি তাদেরকে দোষ দিতে চাই না। এই কথাগুলি কিন্তু বাজারে প্রচলিত আছে। সেই বাজারের কথাগুলি আমি বললাম, বোঝা যাবে ফলাফলে আসলে কে কি করেছে। বাতাসে অনেক গুঞ্জন আছে, নির্বাচনের ফলাফল যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে কেউ, আমি মনে করি তাদের এখনই সেই চিন্তা বাদ দেওয়া উচিত। জি, রনি ভাই, যেটি তারিক ভাই লাস্টের দিকে বললেন যে তারা সমঝোতার মধ্যে ছিলেন এবং একটি দলের আচরণটা শুরুতে ওয়েলকামিং ছিল, কিন্তু মাঝপথে তাদের আচরণটা পরিবর্তন হয়ে যায় এবং সেটি রহস্যজনক, এটি বলেছেন। আর ফলাফল পূর্ব নির্ধারিত কিনা মানুষ শঙ্কা প্রকাশ করছে, সেই উদ্ধৃতিটাই তিনি দিয়েছেন। আপনার কাছে কি এরকম শঙ্কার কথা কখনো শুনেছেন বা আপনার কাছে কি মনে? আমি শঙ্কার কথা শুরুর দিন থেকে বলে আসতেছি এবং এখনো প্রকাশ করি। তো এই আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি ভাইয়ের ওইটা বলবো, দেখেন ওনার যে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ওই সময় বিতর্ক তৈরি করা হয়েছিল, এটা তো একজন গণতান্ত্রিক দলের নেতা তার দেশে ফেরা উপলক্ষে এই সিদ্ধান্তটা উনি একক নিয়ন্ত্রণাধীন কিভাবে হয়? একক নিয়ন্ত্রণে হওয়া উচিত না। এই যে তার এত বড় একটা সংবর্ধনা হলো, দলীয় আয়োজনের ব্যাপার আছে, তাকে রিসিভ করার ব্যাপার আছে, তার প্রোটোকলের ব্যাপার আছে এবং তফসিলের ব্যাপারটা নিয়ে কত রকম গরিমসি আপনারা জানেন। ডেট একটু কারেকশন দিই, ওখানে ওনার মায়ের জীবন মৃত্যুর, হ্যাঁ জীবন মৃত্যুর কথা, কিন্তু চিকিৎসার তদারকি তো উনি করছিলেন এবং তখন ওনার বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়েও তারা আপনার গুঞ্জন রটাইছে এবং মিথ্যাচার করছে যে আসলে বেগম খালেদা জিয়া মারা গেছে, তাকে এইভাবে রাখা হয়েছে, নানা রকম গল্প আপনারা জানেন। মেডিকেল সায়েন্সে যাদের ন্যূনতমই আছে, একটা মৃত মানুষকে কখনো এইভাবে রাখা যায় না। এবং উনি কিন্তু তারপর কিন্তু উনি মার সাথে দেখা করলেন, আসলেন, তারপরে 5 দিন পরে আল্লাহর ডাকে উনি সারা দিলেন। ফলে সব মিলে এই ব্যাপারটার মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, বরং সরলতা আছে, যেটা আমি তো একা ভাই আসতে পারবো না বলে। তো ফলে যারা ষড়যন্ত্র খুঁজতে চায় তাদের মূল কাজ হইলো তারেক রহমানের দিকে ফোকাস করে ফেলে। তারেক রহমানের কাজ করতেছে, সে তার কাজ ভালো না হলে জনগণ সিদ্ধান্ত নেবে, সুইরা ফেলবে। আপনি আপনার কাজটা করেন না কেন? তারেক রহমান নিয়ে আপনার উতলা হওয়ার দরকার কি? আপনার রাজনীতি নাই, আপনার আর কোনো কাজ নেই। তারেক রহমানকে জনগণ বিচার করবে, তার কাজকর্ম ভালো, তার ফ্যামিলি কার্ড ভালো কিনা, কৃষি কার্ড আসলেই বাংলাদেশের মানুষের জন্য দরকার আছে কিনা, নাকি আপনার এসি ঘরের সংস্কার কমিশনের চা বৈঠকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এটা মানুষ বিচার করবে। আপনি আপনার রাজনীতিটা করেন। 5 তারিখের পরে আমরা চাইছি কি? চাইছি যে যার রাজনীতি করবে, কিন্তু তা না করে আপনি যে প্রশ্ন করলেন, দেখেন
এই আশঙ্কাটা কেন তৈরি হচ্ছে? স্বচ্ছতার অভাব। আপনি 5 তারিখের পরে গণঅভ্যুত্থান একটা হিউজ ব্যাপার, আমরা জানি, এগুলো নিয়ে বহু কথা বলছি, কিন্তু সাধারণ মানুষের কি পরিবর্তন হয়েছে? এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? এই যে একটা পে স্কেলের ব্যাপার নিয়ে আলাপ হচ্ছে, এই নির্বাচনের আগ মুহূর্তে সরকার তড়িঘড়ি করে এমন এক জিনিস চাপাই দিয়েছে আগে, ফলে কামিং সরকার, যে সরকার আসবে, সে তো একটা ভাদের মধ্যে পড়বে। এই পে কমিশনের যে স্ট্রাকচার, বৈষম্যের লেভেল দেখছেন আপনি? নিচের দিকের যারা তাদের সাথে উপরের দিকে কর্মকর্তার বৈষম্যের লেভেল দেখছেন আপনি? এই যে আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টিকায় রাখার যে নানা রকম চেষ্টা, এবং এখানে যারা ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, যারা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে, নিরপেক্ষ মানে রাষ্ট্রপক্ষভাবে প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থেকে কাজ করার চেষ্টা করছে, তারা আওয়ামী আমলেও যেরকম নির্যাতিত ছিল, এই আমলেও নির্যাতিত। বাংলাদেশে ভালো লোক তৈরি হয় না কেন? কারণ আপনি মুখ চেয়ে চেয়ে আচরণ করেন। আপনার দলের লোক হইলে আপনি তাকে মাছের টুকরা বড়টা দেন, মাথা দেন তুললা। আর নিজের দলের আদর্শের বাইরের লোক, যোগ্য লোক, হ্যাঁ, তারা যতভাবে পারা যায় অপমান অপদস্থ করার আয়োজন করা হয়। ফলে এখানে কোনো মানুষ সম্মান নিয়ে কাজ করতে চায় না, থাকতে চায় না। সরকারি চাকরিটা একটা সোনার হরিণ হয়েছে, লুটপাটের একটা সিন্ডিকেট হয়ে উঠছে। ভাই, একটা দেশ আগায় যাচ্ছে, এটা আপনি বুঝবেন কখন? যখন সরকারি চাকরির জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। তোমার টাকা পয়সা বানানোর দরকার, প্রাইভেট সেক্টরে যাও। সরকারি চাকরিতে কেন যাবে? সরকারি চাকরি কারা করবে? যারা দেশ ও জনগণকে সেবা করবে, গরিবানা জীবন বাইছে নিবে, তারা সরকারি চাকরি করবে। যারা আরাম আয়েসে লোভ লালসার মধ্যে, হ্যাঁ, আপনার থাকার দরকার আছে, হ্যাঁ, আপনার বড়লুকি করার দরকার, তার জন্য সরকারি চাকরি না। গরিব মানুষের দেশ এটা। সরকারি অফিসগুলোতে যান আপনি, দেখেন কি অবস্থা। ফলে এই পুরা প্রক্রিয়াটা, পুরা রাষ্ট্রটা কি জনবান্ধব করার কোনো উদ্যোগ নিচ্ছে? এই যে সংস্কার কমিশন নিয়ে এত আলাপ হয়, হা না ভোট নিয়ে এত আলাপ হয়, আরে ভাই, সমস্ত দল তো এখানে স্বাক্ষর করছে। হা ভোট জিতলে কি, না জিতলে কি, না ভোট জিতলে কি, না জিতলে কি, এটা তো বাস্তবায়ন করতে হবে তাদের। কারণ যে দলগুলো সম্মিলিতভাবে স্বাক্ষর করছে, এদেরই কেউ না কেউ তো সরকার গঠন করবে, না কেউ নতুন দল আসমান থেকে পড়বে সরকার গঠন করার জন্য এই কয়দিনের মধ্যে, 20 দিনের মধ্যে। করার তো কথা না। তাহলে যদি করে, ভোট যাই আসুক, ও তো অঙ্গীকার কইরা ফেলছে, স্বাক্ষর, সে তো এটা বাস্তবায়ন করতে বাধ্য। তার মানে তারপরেও আপনি যতভাবে পারা যায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আন্ডারমাইন করে এখানে একটা কাঠামোগত ফ্যাসিবাদ, যেটাকে আমরা লেট ফ্যাসিজম বলি, সেটাকে বিপ্লবী উত্তেজনার মধ্য দিয়ে হাজির করা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাধারণ জনগণের এই যে ন্যাশনাল ইন্টারেস্ট, এটাকে আন্ডারমাইন করার একটা সুপরিকল্পিত চক্রান্ত শুরুর দিন থেকে আছে। সেই চক্রান্তটা জনগণকে ভেস্তে দিতে হবে। এটা রাজনৈতিক দল, এখানে দেখেন বিএনপি একটা খুবই কঠিন সিচুয়েশনের মধ্যে আছে। সরকারের একাংশ তার বিরুদ্ধে, হ্যাঁ, এদিক দিয়ে এক সময়ের তার মিত্র যারা, তারা আওয়ামী লীগ যে সমস্ত অভিযোগ করতো, যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতো, তারা ভাই সমালোচনা করেন। সমালোচনার চেয়ে হেলদি জিনিস তো আর নাই। কিন্তু আপনি চরিত্র হননের যে রাজনীতির পথ বেছে নিছেন, তাতে করে যে দোষটা বিএনপি করে আর যে দোষটা বিএনপি করে না, দুইটাই গজব মনে হয়। ধরেন আপনি যদি কন্টিনিউ আমার বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালান, হ্যাঁ, ধরেন আপনি যদি কন্টিনিউ আমাকে সন্ত্রাসী বা চাঁদাবাজ বলেন, তো আমি যদি ধরেন তখন চাঁদা করলেও আমি চাঁদাবাজি করলেও চাঁদাবাজ, না করলেও চাঁদাবাজ, হ্যাঁ, তো ফলে আমার রিয়েল যে অপরাধ, এটা তার আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো ফলে আপনি যখন সত্য মিথ্যার মিশ্রণ ঘটান, তখন এই সমস্যাটা হয়। তো ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, এই সরকার শুরুর দিক থেকে নিরপেক্ষতা হারাইছে। এই সরকার এনসিপি, জামাত এবং এই যে ককটেল এবং আপনার এই যে ভাইদের সাথে যে প্রতারণাটা হইলো, ভাইরা একদম জ্বলন্ত সাক্ষী, হ্যাঁ। তো এই প্রতারণার মধ্য দিয়ে তারপরে তারা যখন রাজনৈতিকভাবে এখন একটা নির্বাচনের মুখে আসছে, এবং নির্বাচনের মুখে আসছে তারা বারবার ষড়যন্ত্রের কথা বলতেছে, ভোট রিগিং এর কথা বলতেছে, আবার এদিকে নিজেরা যা যা করা সম্ভব করে যাচ্ছে। এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, সেই বিতর্কের নানা রকম জবাব তারা দিচ্ছে। এগুলো টেকনিক্যাল সমস্যা, এই সেই টেকনিক্যাল নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে এটা এরকমই হয়, এরকম হওয়াই ভালো। মানে সমস্ত ব্যালট পেপার জামাতের ঘরে পাওয়া যায়, এটি ভালো, এটি স্বাভাবিক, এটা টেকনিক্যাল ব্যাপার, নানা যুক্তি দিয়ে তারা বোঝাচ্ছে। ফলে এই সরকারের ভেতরে এখনো পর্যন্ত জনগণের ভোটাধিকার হরণের যে প্রচেষ্টা আছে, সরকারের পুরাটা বলতেছিলাম, যাদের যাদের মধ্যে আছে, এবং তাদের সাথে রাজনৈতিক অংশের যারা হাত মিলে এখানে -2 ফর্মুলা, রাজনীতিবিহীন এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হামিদ কারজাই মডেলের দিকে যারা নিয়ে যেতে চান, তারা গোটা দেশের ভাগ্য শুধু না, জনগণের ভাগ্য এবং নিজেদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন না। মানুষকে ভোট দিতে দেন। আপনার কোনো দলকে জেতানোর দরকার নেই। বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি, মানুষ সিদ্ধান্ত নেই। মানুষের ভোটাধিকারকে ম্যানুভারিং করবেন না। সোশ্যাল মিডিয়াতে আজকে, হ্যাঁ, বিএনপির এই কার্ডগুলো নিয়ে, ইসলামী আন্দোলনের ভাইদের অবস্থান নিয়ে, মানে যারাই তাদের বিরুদ্ধে, তাদের নিয়ে শত শত অপপ্রচার, শত শত আপনার গুজব। আপনার কাছে রনি ভাই, আপনার কাছে আবার আসবো। যেটি রনি ভাই বলছিলেন যে আপনাদের দিকে ইঙ্গিত করে যে আপনারা আসলে প্রতারিত হয়েছেন, আসলে কি তাই আপনারা প্রতারিত হয়েছেন? আসলে প্রতারণা যারা করে তারা নিজেরাই প্রতারিত হয় দিন শেষে, রাইট, মোরাল গ্রাউন্ড তাই বলে, তারাই প্রতারিত হয় এবং দিন শেষে তাদেরই ক্ষতি হয়।
আমাদের ক্ষতি হয়নি। আমরা আমাদের আদর্শিক জায়গায় অটল এবং অবিচল আছে। আগে যা বলতাম এখনো তাই বলি, ভবিষ্যতেও তাই বলে যাব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শর্টকাট ওয়েতে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না, বরং একটু একটু করে বিন্দু থেকে সিন্ধুর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই জায়গায় জবাবদিহিতা, একটি হচ্ছে স্বয়ং রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে, এবং একই সঙ্গে যেহেতু আমরা রাজনীতি করি জনগণের কাছে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আমরা বিশ্বাস করি। আমাদের সাথে যা হয়েছে এটা আমাদের সাথে না বলে আমি বলবো যে ইসলামের সাথে হয়েছে, রাইট। ইসলামের সাথে হয়েছে। এখন ইসলামের সাথে যদি কেউ দেখুন, আমি গতকালকেও একটা টকশোতে এই কথাটা বলেছি, আমি আমার ওই দলের ভাইদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু এই কথাগুলি আসলে আলোচনায় আসা উচিত এবং তাদের কর্মীদের কাছ থেকে এই প্রশ্নটা আসা উচিত। আপনারা দেখেছেন যে বহুবার তারা বলেছেন সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এইবার কোনো স্লোগানে কি এটা আছে? আল্লাহর আইনের বিষয়টা নাই, কিন্তু কোনো স্লোগানে আমি দেখতে পাইনি এখন পর্যন্ত। তো তারা বেশ কিছু বেফাস মন্তব্যও তারা করেছেন যেগুলি খুব ভয়ঙ্কর। যেমন তাদের একজন মহিলা নেত্রী বলেছেন যে শরিয়া আইন কি আসমান থেকে টুস করে নাজিল হয়? এটা ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। শরিয়া আইন আপনি করবেন না, এটা আপনার স্বাধীনতা। আপনি বলবেন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমি শরিয়া আইন করবো না, এটা আপনার একান্তই স্বাধীনতা। কিন্তু আপনি শরিয়া আইন নিয়ে বিদ্রুপ করতে পারেন না। শরিয়া আইন তো আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত বিধান, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন এই শরিয়া আইনের উপর তার আস্থা এবং ঈমান বিশ্বাস রাখতে হবে এবং চেষ্টা করতে হবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সকল কিছুকে শরিয়া আইনের আওতায় পরিচালনার চেষ্টা চালাতে হবে। তো এটাকে নিয়ে বিদ্রুপ বা এটাকে ভিন্ন ভাষায় ব্যাখ্যা করাটা এটা এক প্রকারের। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শরিয়া আইন বাস্তবায়ন করার কোনো পরিস্থিতি আছে কিনা? আসলে শরিয়া আইনটাকে এমনভাবে এটাকে মানে কালার করা হয়েছে যে এটা বোধহয় খুব ভয়ঙ্কর একটা বিষয়। এটা খুব, আসলে শরিয়া আইন তো সব আমাদের দেশে বেশিরভাগই বাস্তবায়িত আছে। আমাদের বিয়ে যেভাবে হয়, আমাদের মানে নামাজ, তারপরে জানাজা, আমাদের পারিবারিক আইন, সব তো শরিয়া আইন আছে। কয়েকটা বিষয় বাকি আছে। তো এই শরিয়া আইন নিয়ে এত ভয়ের তো কিছু নাই। শরিয়া আইন তো কোনো যারা কল্যাণকামী, যারা ভালো মানুষ, তাদের জন্য তো শরিয়া আইন কখনো কোনো সংকটের তৈরি করে না। হ্যাঁ, এখন এই শরিয়া আইন আমি যদি মানুষকে বোঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, আমি আস্তে আস্তে বোঝাবো। কিন্তু শরিয়া আইন আমি করব না একটা সেকুলার দল বলতেই পারে, কিন্তু আমি যখন নিজেকে দাবি করব যে আমি ইসলামী দল, তাহলে আমি শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব না। এইটা দ্বিমুখী বক্তব্য হয়ে গেল, দ্বিমুখী আচরণ হয়ে গেল। দেখুন, গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমি আবারও বলছি, এই দলের কর্মীদের প্রতি আমার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। কিন্তু এই বিষয়গুলি আলোচনা আসছে, এগুলি সলিউশন তারা করলে তাদের জন্য এটা ভালো হবে এবং আমরাও একটা স্বচ্ছ রাজনৈতিক দল দেখতে পাবো। একজন ব্যক্তি বলছিলেন যে ওনারা যখন সেকুলারদের কাছে নিজেদের পরিচয় দেন তখন ওনারা মডারেট হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেন এবং তারা বলেন যে তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই হলো একটা পরিচয়। দ্বিতীয় পরিচয়, যখন ওনারা সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষের কাছে যান তখন তারা জান্নাতের মানে মানে কোনো কিছু একটা মানে করেন। আমি আর ওইটা বলে তাদেরকে মনে কষ্ট দিতে চাই না, আসলে কারোর প্রতি আঘাত করা আমার উদ্দেশ্য না। বিষয়টা নিয়ে আলোচনা আসা উচিত। এটা হলো দ্বিতীয় একটা। আর তৃতীয় আরেকটা হলো, যখন ওনারা নিজেদের কর্মীদেরকে তৈরি করেন তখন ওনাদেরকে আনুগত্যের জন্য, দলের প্রতি এবং এসব আনুগত্যের জন্য ওনারা ইসলামী আন্দোলনের সমস্ত মেজাজ তাদের উপরে তখন তারা তরবিয়ত দেন যে এইভাবে চলতে হবে। তাহলে একটি দলের তিনটি পরিচয়, একটি লিবারেল ডেমোক্রেটিক, একটি হচ্ছে একেবারে জান্নাতের মানে বিষয়, আরেকটি একেবারে হলো যে ইসলামী আন্দোলনের একেবারে বেসিক জিনিসগুলি করেন। এই তিনটা একসাথে চলতে পারে না। এখন বলেন যে আসলে এগুলি আমরা পাশ্চাত্য দুনিয়াকে বুঝাই। পাশ্চাত্য দুনিয়া কি এত বোকা? আপনি মুখে বলবেন একটা ইয়াতে একটা, ওরা কি আপনাদের সামগ্রিক বিষয়ে তাদের নজরে নাই? আসলে তিন জায়গায় তিন রং ধারণ করা, এটা একটা বিশেষ প্রাণীর ক্ষেত্রে রং পরিবর্তনের বিষয়টা আসে।
চার বর্ণের একটা প্রাণীর ক্ষেত্রে আসে। আমি সেই বর্ণ মানে এটা বলতে চাই না, কিন্তু এরকম রং পরিবর্তন করা ভয়ঙ্কর। জি। এরকম রং পরিবর্তন করা ভয়ঙ্কর। জি, আমি রনি ভাই। আশা করব যে এই জায়গা থেকে তারা নিজেদেরকে স্বচ্ছ, আসলে তারা কি এটা স্বচ্ছভাবে উপস্থাপন করবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে। জি, রনি ভাই, এবারের নির্বাচনে ট্রাম্প কার্ড কি হতে পারে? এবারের নির্বাচনে ট্রাম্প কার্ড বাংলাদেশের জনগণ, কোনো কার্ড না। এই যে কার্ড কথাটা যে আমরা বলি, নির্বাচন কোনো জোয়া খেলা না। আর একটা হইলো, ছোটবেলা থেকে শুনতেছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন কি বিয়া হাঙ্গার ব্যাপারে? এটা কি কোনো জন্মদিন বিয়া এই টাইপের ব্যাপারে? উৎসব কেটে চ্যালেঞ্জ, সিরিয়াস বিজনেস নির্বাচন। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে সার্বভৌম অধিকার সে প্রয়োগ করে। এটা মানে এটা খুবই সিরিয়াস বিজনেস। এটা তো উৎসব মুখর কেন হবে? হ্যাঁ, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এবং এবারে নির্বাচন কোনো ঐতিহাসিক এরকম কোনো নির্বাচন না। এবারে নির্বাচনটা বাংলাদেশকে জেতানোর নির্বাচন। এখন এখানে যারা ক্ষমতায় দখল করে আছে এবং তাদের পলিটিক্যাল প্রক্সি পার্টি যেগুলো, হ্যাঁ, এইটা দেখেন বাংলাদেশে এই যে দলটি ভাই বললেন, দেখেন আমি বাংলাদেশে জামাত ইসলামের ব্যাপারে একটা এলিট প্যানিক আছে, সেটা আমি চাইছিলাম যে কাইটা যাক। 5 তারিখের পরে তারা নিজ আদর্শের উপর, স্বচ্ছতার উপর দাঁড়ায় রাজনীতি করবো। এই কারণে আমি এঙ্গেজমেন্টে গেছিলাম, এঙ্গেজ হইতে গেছিলাম যে তাদের ভাই যেভাবে সমালোচনা, আমি তার চেয়ে মোলায়েমভাবে, তার চেয়ে আন্তরিকভাবে কাদো কাদো কণ্ঠে আমি সমালোচনা করতে গেছি, কিন্তু আমার ইজ্জত তারা রাখে নাই। আমার নিয়ে তারা যা শুরু করছে, এটা পরবর্তীতে আমার এনজয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, নাহলে আমি ট্রমাটিক হয়ে যেতাম। ফলে এইটা তো ডেঞ্জারাস। আপনাকে যদি মানুষ ভয় পায়, আপনি যদি কারো চরিত্র হননে লেগে যান এবং এটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যান, তাহলে আপনাকে মানুষ বর্জন করবে, এরপরে আপনি নিজেকে ভিকটিম মনে করবেন, তারপরে ভিকটিম বিকাম কিলার্স। এটা একটা ভয়ঙ্কর পলিটিক্যাল প্রসেস। আপনাকে মেইন স্ট্রিম হইতে হবে, এটা আমি এখনো বলতেছি। ভাইয়ের সাথে আমি শর্মিলায় বলি, আপনাকে সেই স্বচ্ছতাটা আনতে হবে। এবং সেই স্বচ্ছতা আনার জন্য অন্যের খারাপ দিকগুলো, হাসিনা আমলে পলিটিক্সটা কি ছিল, সারাদিন কে কত খারাপ এটা প্রমাণ করার জন্য বুদ্ধিজীবী মিডিয়া সবগুলোকে লাগানো। 5 তারিখের পরে তো আমরা এটার অবসান চাইছিলাম। আমরা দেখবো যে কার পলিসি কত অ্যাডভান্স, জনগণকে সেটা বুঝাবে। সেটা বোঝানোর জন্য আচ্ছা ওর পলিসির মধ্যে এটা খারাপ আছে, ও আমারটাই ভালো শুধু, হ্যাঁ আমি তো এটা অনেক আগে করছি, এরকম না। আপনি ডোর টু ডোর এঙ্গেজমেন্টে যাবেন, জনগণকে বুঝাবেন এবং সেখানে একটা সততার পরিচয় দিবেন। কিন্তু যে জিনিস আল্লাহ পাক ছাড়া অন্য কারো এখতিয়ারাধীন না, সেই জিনিস আপনি জনগণকে অফার করতে পারেন না নির্বাচনের নামে। দেখেন, ভোট, ক্ষমতা, রাজনীতি এগুলো অনেক তুচ্ছ বিষয়, কিন্তু মানুষের ইমান এটা তো দুনিয়াবি কোনো বিষয় না। এটা আপনাদের এটা এত বড় বিষয় যে সারা পৃথিবী যদি কাউকে লেখা দেয়, তারপরে সে ইমানের সাথে স্যাক্রিফাইস করবে না। সে হয়তো আপনার মতো করে রিলিজিয়াস না, হ্যাঁ আপনার মতো করে সে হয়তো আপনার তরিকার মতো করে সে ইসলাম মানে না বা ধর্ম মানে না, কিন্তু মানুষের ইমান, সাধারণ মানুষের ইমানের জোর বাংলাদেশে আমি অন্তত বিশ্বাস করি একজন সাধারণ মুসলমান হিসাবে এই লেভেলের যে সারা দুনিয়া তার হাতে যদি লেখা দেন সে তার ইমান বিক্রি করবে না। কিন্তু সেখানে আপনি যে পলিটিক্স বাদ দিয়ে ন্যারেটিভসে ঢুকে গেলেন, সেটা তো হাসিনাও করছিল। হ্যাঁ, এবং এইখানে আজকে দেখেন আপনি 4 কদম আগান 8 কদম পিছান, এগুলি কইরা আপনার বন্ধুকে শত্রুকে এটা আপনি গুলাই ফেলেন। আপনার যারা বন্ধু ভাই, তাদেরকে আপনারা কিভাবে আক্রমণ করেন, আমাদেরকে ভাইদেরকে, এবং এক সময়ের আপনাদের দীর্ঘদিনের মিত্র, তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট বা আর্গুমেন্টের তরিকা আর যদি আপনি রপ্ত করতে না পারেন, আপনি যদি নিজের একটা সুপ্রিমেসি কমপ্লেক্সে ভোগেন, তারপরে হলো ছলে বলে কৌশলে গুপ্ততার ভিতর দিয়া গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে ওটাকে ম্যানুভারিং করে, হ্যাঁ অন্যর বিরুদ্ধে প্রোপাগান্ডায় নামেন, তাহলে আপনার রাজনীতিও আগাবে না, আপনার রাজনীতিতে জয়লাভ করবে না। আপনাকে না ইসলামিস্ট অংশ বিশ্বাস করতে পারছে, না আপনার ডেমোক্রেটিক গণতান্ত্রিক অংশ বিশ্বাস করতে পারছে, তাহলে আপনার তো ফ্যাসিস্ট হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকতেছে না। এবং ফ্যাসিজম সবসময় অনুভূতির রাজনীতি করে। হাসিনা যেরকম 71-এর চেতনা করছিল, আপনি জুলাইয়ের কেউ না। জুলাই কি একটা নির্দিষ্ট দলের ব্যানারে হয়েছিল? না। আপনি কে জুলাই বইরা চিৎকার মারেন? আপনি কই থেকে আসছেন? আপনি কোথায় ছিলেন 5 তারিখের আগে? জুলাই সর্বদলীয় ন্যাশনাল ফেনোমেনা, এটাকে নিয়ে যে আপনি বাণিজ্যের মধ্যে ঢুকে গেলেন 1.5 বছর না যাইতে, আজকে জুলাই যোদ্ধা, জুলাই সাথে না শুনলে মানুষ হাসাহাসি করে। শুধু তো জুলাই না, ধর্মকেও তো সামনে নিয়ে আসা এটা করাই যাবে না। এটা তো ভাই বলছে সুন্দর করে, এটা আপনি কোনোভাবেই করতে পারেন না। এটা আপনি আজকে শোনেন, আজকে যদি তারা যে সমস্ত কথাবার্তা বলতেছে, ধরেন হাইপোথেটিক্যালি ডক্টর ইউনূসের সরকার একটা শরিয়া সরকার, ধরেন হাইপোথেটিক্যালি, তাইলে তারা ধর্মকে নিয়ে এই পর্যন্ত যা যা ব্যবহার করছে 60% লোকের ফাঁসি হয়ে যেত শরিয়া আইন অনুযায়ী, যদি ভাগ্যবান আল্লাহ বাঁচাইছে যে শরিয়া কায়েম হয়নি। ডক্টর ইউনূস যদি একটা শরিয়া মোতাবেক সরকার হইতো, তা নাই হয়ে যেত এরা এতদিনে। ইসলামকে তারা কৌতুকের বিষয় বানাই ফেলছে। ইসলাম এরকম না। বাংলাদেশে মানুষ মুসলমান হওয়ার মধ্যে দিয়ে শুধু ধর্ম অর্জন করে নাই,
মানুষ হওয়ার মর্যাদা অর্জন করছে। এটা জমিদার বিরুদ্ধে মুভমেন্ট থেকে শুরু করে এটা এখানে ফাজলামি পাইছেন আপনি। ইসলামের ঠিকাদারি আপনার হাতে ছেড়ে দিছে এখানে। এটা শাহ অলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ এর ভূমি, এটা হাবিজি হুজুরের ভূমি। ইসলাম নিয়ে আপনারা ফাজলামি করেন না, আর যাই করেন রাজনীতিটা করেন ঠিকঠাক মতো। ফলে এখন ভোট আসতেছে, আপনারা ধরেন জোয়ার তৈরি করা মানে ফ্যানাটিসিজম যে জিনিসটা আমি বলি, দেখেন প্রবলেমটা হলো অন্য জায়গায়। প্রবলেমটা হলো যে ফ্যানাটিসিজম কি মানে হুজুকেপনা যেটা, সেটা হলো আপনি যখন মিথ্যা দিয়ে সত্য কায়েম করতে পারবেন বলে মনে করেন, তখন আপনি আর নীতির মধ্যে ঠিক থাকতে হবে এটা মনে করেন না। বলেন যে আগে কৌশলে জয় হয়ে নেই, নীতি পরে দেখা যাবে। এটা করতে গিয়ে আপনি ডে টু ডে আপনি নিজেকে নিচে নামায় ফেলেন। আপনি সমস্ত রকম মিথ্যাকে সত্য আকারে হাজির করার চেষ্টা করেন। আপনার যদি সত্যই ধরেন আপনার লক্ষ্য হয়ে থাকে পরম সত্য আপনি কায়েম করবেন, হ্যাঁ একটা ডিভাইন অর্ডার আপনি কায়েম করবেন, তার পত্রাও সত্য হইতে হবে, তার পত্রাও সত্য হইতে হবে। সিরাতুল মুস্তাকিমের বাইরে ইসলামে আর দ্বিতীয় কোনো পথ আছে আমার জানা নেই, থাকলে আমারে শিখাই দিবেন। তারিক ভাই, আপনারা তো এককভাবে নির্বাচন করছেন প্রায় 269টি আসনে, 258টি আসনে আপনারা প্রার্থী দিয়েছেন। আপনাদের জরিপ কি বলছে বা আপনারা কেমন করতে পারেন নির্বাচনে, আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়ের কথার সাথে বিনয়ের সাথে দুই একটা জায়গায় একটু দ্বিমত করব। সেটা হচ্ছে উৎসব মুখরতার বিষয়ে বললেন নির্বাচনে। একজন ভোটারের কাছে কিন্তু নির্বাচন আসলে একটা উৎসবের মতো। সেটা ভোটারের কাছে থাকুক, রাজনৈতিক দলের কাছে না। ভোটারের কাছে একটা উৎসব মুখর, যেমন নির্বাচনী ক্যাম্পেইন যখন শুরু হয় ভোটার এটা এনজয় করে। এই যে এনজয় করে যে সবাই আমার কাছে আসছে, সবারটা আমি শুনছি এবং আমাকে ভোট দিতে হবে, এবং সে যে দলের সমর্থক তার মধ্যে একটা মানে হরমোন কাজ করতে থাকে, উত্তেজনা কাজ করতে থাকে, এটা একটা উৎসব মুখরতা বটে। আরেকটা বিষয় উনি বললেন যে ওইটা ওনার সাথে আমি একমত হয়ে বলতে চাই। উনি একটা চমৎকার কথা বলেছেন, অত্যন্ত যৌক্তিক। সেটা হচ্ছে ট্রল করে মিথ্যা প্রচারণা করে কোনোদিন সত্যের বিজয় অর্জন করা সম্ভব নয়। এটা আমি কোনো বিশেষ দলকে বলছি না, এটা আমার দলের কোনো কর্মীও যদি এটা করে থাকে সে নিজের ক্ষতি করছে এবং সে তার দলের ক্ষতি করছে, তার দলকে সে মানে শেষ করে দিচ্ছে। অতএব আমি যে আহ্বানটা জানাবো সকল রাজনৈতিক দলের কর্মীদের প্রতি, আপনি যদি আপনার দলকে ভালোবাসেন অন্তত মিথ্যা দিয়ে সত্যের মোকাবেলা আপনি করতে যায়েন না। মিথ্যা দিয়ে আপনার দলকে প্রতিষ্ঠা করা সম্ভব না। এবং দিন শেষে যারা একটু পর্যবেক্ষক সচেতন মানুষ তারা কিন্তু দেখে কারা বেশি মিথ্যা প্রচারণা চালায়। এটা কিন্তু বিভিন্ন দলের সাথে কিন্তু এটা ট্যাগ হয়ে গেছে যে এরা এই ট্রলটা করে, এরা মানে আরেকটা শব্দ দুই বর্ণের, ওইটা আমি নাই বলি, ওইটা তারপরে যারা মিথ্যা প্রচারণা চালায় এটা এই দলটির সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে, মানুষকে বিমুখ করে ফেলছে। তো এই জায়গা থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমি ফিরে আসার আহ্বান জানাবো। আমি আশাবাদী হতে চাই। আমি যে জায়গায় আশাবাদী হতে চাই, এই যে কিছু মানে একে অপরের বিরুদ্ধে কথাবার্তা চলছে, কিন্তু সবার মনের গহীনে একটা স্মৃতি কিন্তু তাজা আছে, সেটা হচ্ছে 5ই আগস্টের স্মৃতি। আমি আশা করব যে কেউ ওই স্মৃতির উপরে প্রলেপ দিবেন না, কারণ স্মৃতির উপরে প্রলেপ দিয়ে পরিণতি ঠেকানো যাবে না। অতএব আমি আশা করি হয়তো সাময়িক মানে কাদা ছোড়াছুড়ি হবে, একে অপরের বিরুদ্ধে হবে, কিন্তু শেষ পর্যন্ত সবাই একটা নতুন শিক্ষা নেবে। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। বিএনপির নেতৃবৃন্দ অন্তত নেতৃস্থানীয় পর্যায় থেকে মানে কিছুটা ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছে সব বিষয়ে, এবং অন্যান্য দলগুলিও, সকল দলের মধ্যেই এই ইতিবাচকতা আছে। এমনকি জামাতে ইসলামীর মধ্যেও বেশ কিছু ইতিবাচকতা পরিলক্ষিত হচ্ছে। তো সকলের প্রতি আমার আশাবাদ থাকবে যে সবাই 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে আমরা পড়বে। আপনার সর্বশেষ প্রশ্নটি এক লাইনে বলি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো করবে ইনশাআল্লাহ, এটা নির্বাচনী ফলাফলে দেখা যাবে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।